আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আয়োজিত আজকের এই যে ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হাজির হয়েছি আরেকটা নতুন ক্লাস নিয়ে, এবং নতুন ক্লাস মানেই নতুন নতুন জিনিস শেখা। সেই নতুন ক্লাসে আজকে আমরা আরেকটা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা যে যেখান থেকে আসলে যুক্ত হয়েছো, তোমরা তোমাদের মতো করে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে একটু জানাই দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, সো যেন তারাও এসে আমাদের সাথে আসলে যুক্ত হতে পারে এবং আজকের ক্লাসটা যাতে খুব সুন্দরভাবে তারা কিন্তু করতে পারে। ওকে, সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দিবা, অবশ্যই শেয়ার করে দিবা। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পেজ থেকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা, যেন তারা আসলে উপকৃত হতে পারে। যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ, যারা আসলে প্রথমবারে ব্যর্থ হয়েছে এবং যারা ফার্স্ট টাইমের আসলে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, তোমাদের জন্যই মেইনলি আসলে পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আজকের এই ফ্রি ক্লাসটি। ওকে, সো তোমরা সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবা। তো তোমাদের ক্লাস শুরু হবে একটু পরেই, কিছুক্ষণ পরে কিছু কথা বলার মাধ্যমে আমরা আসলে ক্লাসে ঢুকে আমরা জানি। সবাই একটু শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধুদেরকে একটু জানাই দাও, যেন তারাও সবাই দ্রুত কানেক্টেড হতে পারে। এবং তোমরা জানো যে আমাদের সাধারণ জ্ঞান এই টপিক থেকে বেশ কিছু কোশ্চেন আসে, এবং সাধারণ জ্ঞান এবং যদি আমি বলি সাধারণ জ্ঞানে বা জেনারেল নলেজ যেটা জিকে বলে, এইটাতে যদি তুমি খুব ভালো মার্ক তুলতে না পারো, তাহলে তুমি অন্যদের তুলনায় কিন্তু পিছিয়ে থাকবা। সো সেই পিছিয়ে থাকার জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ভালো কিছু করতে হলে আমাদেরকে ভালোভাবে পড়াশুনো করতে হবে, আমাদেরকে ভালোভাবে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। তো ফ্রি ক্লাসে মেইনলি হচ্ছে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে থাকি, এর পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টপিক পড়িয়ে থাকি। তোমরা একটু যুক্ত হয়ে যাবা, সবাই একটু জানাবা। আমার পিছনে যে বোল্ট আছে, যে বোল্টটা দেখতে পাচ্ছ, এই বোল্টটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই দুইটা জিনিস আমাকে একটু ইনশিওর করবা। দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। এছাড়া তোমরা ক্লাসগুলো অবশ্যই নিজের টাইম লাইন বা বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিও। ওকে, সো দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে সিনথিয়া ইসলাম, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিকা জেবা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাসি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও। তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি বা তোমাদের জন্য একটু বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিং কিন্তু এবার একেবারে সম্পূর্ণ নতুনভাবে নতুন ওয়েতে তারা তাদের সব বই, শিট এবং সব কিছু কিন্তু রেডি করতেছে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা টপিকে কিন্তু সুন্দরভাবে অ্যানালাইসিস করে আমাদের যে টিম আছে, আমার নার্সিংয়ের অ্যাডমিশনের যে টিম আছে আমাদের, সেই টিম কাজ করতেছে নির্লসভাবে এবং খুব দ্রুত। তোমরা সবাই কিন্তু আসলে যারা পেইড ব্যাচে ভর্তি আছো এবং তোমরা খুব দ্রুত অন্যান্য শিক্ষার্থী যারা ভর্তি হবে, তাদেরকে কিন্তু আমাদের যে আপডেট যে বই শিট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আমি এইখানে কাজ করতেছি তোমাদের জিকে নিয়ে, সো আমি সেই বিষয়গুলো ইনশাল্লাহ দেখব যে জিকেতে আসলে কিভাবে আমাদের শিক্ষার্থীরা আসলে পিছাই থাকে, এবং আমি পুরো বিষয়টাই মডারেশনের দায়িত্বে আছি। সো আমি চেষ্টা করব তোমাদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ওকে, সো তোমরা অনেকেই যুক্ত হয়েছে, রূপকথা রাজকন্যা যুক্ত হয়েছে, ফারিয়া ইসলাম যুক্ত হয়েছে, অধরা প্রাপ্তি যুক্ত হয়েছে। তোমরা সবাই একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাওয়ার পর নিজের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিও, যারা আসলে নার্সিং পরীক্ষা দিতে চাই আগামী বছর, দ্যাটস মিনস 2026 সালে, এটা তো 25 সাল, 26 সালে তোমাদের যারা পরীক্ষা দিতে চায় তাদেরকে একটু যারা জানাতে পারে, তারা যাতে আমাদের সাথে কানেক্টেড হতে পারে এবং ক্লাস করতে পারে, এবং ক্লাসের মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে আরেকটু সুন্দরভাবে গুছায় নিতে পারে এবং সামনের জন্য আরও বেশি প্রিপেয়ার হতে পারে। ওকে, তো তোমাদের জন্য বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিংয়ের কিন্তু সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম যে ব্যাচ আছে, পালস ফাইটার ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা আসলে ভর্তি হতে চাও, তারা দ্রুত পেজে মেসেজ দেয়। এখন কিন্তু 1500 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। এই ভর্তিতে তোমরা 4000 টাকায় ভর্তি হতে পারবো। ওকে, তো তোমরা যারা ভর্তি হতে চাও, দ্রুত আমাদের পেজে মেসেজ করতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা মেসেজ করে ভর্তি হয়ে যেও। তো আমাদের সঙ্গে বেশ কিছু শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়েছে, তোমরা সবাই একটু শেয়ার করে দিবা, কারণ শেয়ার করে তুমি যদি পেজে মেসেজ করো, তাহলে আমাদের এই যে সুন্দর পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, একেবারে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে আজকে আমি বাংলাদেশের অর্থনৈতিক টপিকটা সাজাই দিছি, শুধুমাত্র যারা ক্লাসটা শেয়ার করবে এবং স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিবে, শুধুমাত্র তারা এই পিডিএফটা পাবে। আর আমরা মেইনলি আজকে পড়াবো কোন জায়গা থেকে, সেটাও আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা পড়াবো আজকে
এই পজিশন থেকে পড়াবো। সো পালসের অনলাইন এবং অফলাইন ব্যাচে যারা ভর্তি হচ্ছে, অগণিত শিক্ষার্থী অলরেডি তারা তাদের স্বপ্নকে পূরণ করার জন্য, তাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পালসের সাথে কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। তো তোমরা যারা আসলে আমাদের যে সকল শিক্ষার্থীরা আছো, তোমরা অলরেডি কিন্তু যারা ভর্তি হয়েছো তাদেরকে তো অবশ্যই স্বাগতম এই মিশনে। এবং এইবার তোমরা এখনো যারা আসলে মিস করতেছো, তোমরা কিন্তু সহজে যুক্ত হয়ে দ্রুত কিন্তু নিজের প্রস্তুতিটাকে শুরু করে দাও। ওকে, তো তোমরা সবাই যারা যারা যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসে চলে যাব এখন। যতজন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে, এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার এবং মেনশন করে দিবা, বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দিবা। ওকে, সো চলো আমরা ক্লাসটা আজকে শুরু করে দিই। আজকের ক্লাসে প্রথম যে কোশ্চেন, যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস হবে আমি আগেই বলছি, প্রথম যে কোশ্চেনটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কে? বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কে? অলরেডি যুক্ত হয়েছে কে দেখতে পাচ্ছি, নাইমা সুলতানা মিম বুঝেছে, শেয়ার ডান, ও কিন্তু পিডিএফ পেয়ে গিয়েছে, এবং এই পিডিএফটা আমরা সাজাই দিব, যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা শুধুমাত্র কি শেয়ার এবং মেনশনের মাধ্যমে। ঠিক আছে, তো একটু শেয়ার করে দিও। ঠিক আছে, যারা যারা শেয়ার করছো এবং মেনশন করছো তোমাদেরকে আমরা দিয়ে দিব। তো দেখো আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটা দিয়ে আমরা পড়া শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। তার মানে কি আমাদের যে চারিদিকে যে উন্নয়ন হয়, বাংলাদেশ কোন জায়গায় যাবে, কোন জায়গায় পৌঁছাবে, এই পুরো প্রসেস যেগুলো আছে, এই প্রসেসটা সমন্বয় করে কে? এই প্রসেসগুলো সমন্বয় করে কে? জাইকা, অর্থাৎ জাপানের যে আমাদের জাইকা কি? জাইকার কাজ হচ্ছে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে, বাট সমন্বয়ের কাজ কিন্তু জাইকা করে না। জাইকা আছে ইউএনডিপি আছে, ইউএনডিপি না, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে, ইউএনডিপি আছে, তারপর কি আছে, বিশ্ব ব্যাংক আছে, এবং আইএমএফ আছে। ঠিক আছে, আইএমএফ। এখন দেখো আমরা এই অপশনগুলো থেকে আমরা সঠিক উত্তরটা বের করব। বলতে পারবা কে কে পারো? একটু কমেন্ট করে জানাই দাও তো এটা সঠিক উত্তর কে কে জানো, একটু কমেন্ট করো তো ভাইয়া। এটা সঠিক উত্তর কি কি হবে? এ বি কি কি আছে, ক খ গ ঘ, এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের যে সকল ভাইয়া আপু অলরেডি যুক্ত হয়েছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবা। এখানে উত্তর দিয়েছে নাইমা সুলতানা মিম, বলছে বি। আর কে কে আছো ভাইয়া দ্রুত কমেন্ট করো। জাইকা হচ্ছে একটা জাপানের সংস্থা, এবং তোমাদের জন্য বলে রাখি জাইকা বাংলাদেশকে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে, বিশেষ করে আমাদের যে হসপিটালগুলো আছে এই হসপিটালে তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা ডোনেট করে থাকে এবং আমাদেরকে দিয়ে থাকে, বুঝছো। জাইকা জাপানের যে কর্পোরেশন আছে, ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, এখানে এই কাজটা করে থাকে। সো তোমরা সবাই একটু বলবা, বিশেষ করে আমাদের যে মেট্রো রেলের নাম তো তোমরা শুনছো, এই মেট্রো রেলের প্রকল্প যেটা আছে মেট্রো রেল, এই মেট্রো রেলের প্রকল্প এটাতে কিন্তু সহযোগিতা করছে কে? জাইকা। সহযোগিতা কে করছে? জাইকা। তো দেখি আমাদের ম্যাক্সিমাম আপু ভাইয়া যারা আছো, আয়শা, তাসপিয়া, চাঁদনি, হাসি, অনেকে যুক্ত হয়েছে, এবং হুমায়রা আক্তার, যারা যারা আছো সবাই মোটামুটি বলতেছো ভাইয়া এটার উত্তর হবে বি। ভাইয়া এখানে হচ্ছে তোমাদের জন্য বাস নির্ধারিত হয়ে বসে আছে, এটার সঠিক উত্তর হবে হচ্ছে গ। এই যত যা কিছু আছে সব কিছু আমাদেরকে হেল্প করে, বাট আমাদের যত উন্নয়ন আছে যা কিছু আছে সব কিছু সমন্বয়ের কাজ করে কে? বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক মানে কি? ওয়ার্ল্ড ব্যাংক, যেখানে হাজার হাজার কোটি টাকা থাকে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু লোন দিয়ে থাকে। এই লোনের টাকা নিয়ে এসে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, পরবর্তীতে আমরা একটা নির্দিষ্ট সময় পর সেটা কিন্তু আমরা কি পরিশোধ করি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে বলো তো? গ নাম্বারটা হবে। আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এটা সাধারণত আমেরিকাতে অবস্থিত। আমি তোমাদের বারবার একটা কথা বলে থাকি, আমাদের সাথে আগে থেকে যারা কানেক্টেড ছিল সবাইকে বলি, আমেরিকা অস্ত্র আর টাকা এই দুইটা জিনিস কখনো ছাড়ে না কে? আমেরিকা। ইউএসএ কখনোই অস্ত্র এবং টাকা এই দুইটা জিনিস সে কখনো অন্যকে দেয় না। সে সবসময় বলে এই দুইটা জিনিস আমি কাউকে দিব না, এটা আমার, আমি রেখে দিব। এই যে ভালোবেসে রেখে দেয়, কে রাখে? আমেরিকা রাখে, বুঝছো। তো আইএমএফ না, আমাদেরকে উন্নয়নে সহযোগিতা করে কে? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এরা আমাদেরকে উন্নয়নের যে সমন্বয়, সেই সমন্বয় সাধনের কাজ করে। তাহলে তোমরা কি বুঝতে পারছো? যারা যারা ভুল করছো, বাস খাইছো, বাসের অবস্থার পরের পজিশনটা বুঝতে পারছো তো? উত্তরটা কি হবে বলো তো? ওয়ার্ল্ড ব্যাংক হবে। ঠিক আছে, বিশ্ব ব্যাংক। চলো পরে যাই।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বলো তো, এটা পারার কথা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের একটা ব্যাংক আছে না, যেখানে মনে করো টাকা পয়সা রাখে, যারা আছে সব কিছু কন্ট্রোল করে। এই বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে তার আওতায় বাকি যতগুলা ব্যাংক আছে, বর্তমানে 62টা তফসিলি ব্যাংক আছে। কয়টি তফসিলি ব্যাংক আছে? বর্তমানে 62টা তফসিলি ব্যাংক আছে। তফসিলি সর্বশেষ ব্যাংক হচ্ছে কোনটি? নগদ ব্যাংক, ঠিক আছে। এই যে তফসিলি ব্যাংক আছে বাংলাদেশের 62টি, এই 62টি ব্যাংকের মধ্যে ভাইয়া বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি একটু বলো তো দেখি। এখানে আছে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূর্বালী ব্যাংক। এইগুলার মধ্যে বাংলাদেশের ব্যাংক কোনটি একটু বলো তো ভাইয়া দেখি, কে পারো? চাঁদনি ইসলাম ক বলছো, আর্নিশা বৈদ বলছো ক, হুমায়রা আক্তার ক, ফাবিয়া জান্নাত লুপা ক, হুমায়রা আক্তার বলছে ক, আঞ্জুমা আক্তার লিমা বলছে ক, নাইমা সুলতানা মিম বলছে এ, আর তাসফিয়া সুলতানা মনি বলছে এ, সঞ্জিদা লিজা বলছে ক, নাইমা সুলতানা মিম সে বলছে ক, হাসি বলছে এ, আর কে কাছে? রনি আক্তার বলছে এ, অচিন মানুষ এ। সবাই কমেন্ট করবা, কমেন্ট করে করে একটু জানাই দিবা। আয়েশা সিদ্দিকা জেবা এ, ওকে ঠিক আছে, চিৎকার করে উঠেছে ও। ফাবিয়া ইসলাম জান্নাত লোপা বলছে বাংলাদেশ ব্যাংক। আর কে কাছে ভাইয়া কমেন্ট করো, ঠিক আছে। তো দেখো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নামটা কি ভাইয়া? উত্তরটা হবে আছে বাংলাদেশ ব্যাংক। বাকি যে ব্যাংকগুলো আছে এই যে সোনালী, রূপালী, পূর্বালী, এগুলো সব বাণিজ্যিক ব্যাংক, এবং এই সব ব্যাংকের মাথাকে, বাপকে, মাকে, এই সব ব্যাংকের বাপ মা সবই হচ্ছে ভাইয়া এই বাংলাদেশ ব্যাংক। ও বাংলাদেশ ব্যাংক হচ্ছে সবকিছুর বাপ মা মাথা, সবকিছু হচ্ছে কে? এই বাংলাদেশ ব্যাংক। তাহলে একটু সুন্দর করে মনে রাখতে হবে। এই বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরটা কোথায় জানো? বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরটা হচ্ছে মতিঝিলে। কোথায়? মতিঝিল, মনে রেখো ভাইয়া, মতিঝিল, বুঝছো। বাংলাদেশের যে টাকা, এই টাকা কোথায় ছাপানো হয়? কে কে বলতে পারবা একটু বলো তো ভাইয়া? বাংলাদেশের যে টাকা আছে, আমরা টাকা দেখে থাকি, এই টাকা কোথায় ছাপানো হয়েছে ভাইয়া? একটু বলো তো দেখি, কে কে জানো? বাংলাদেশের টাকা ছাপানো হয় কোথায়? বাংলাদেশের টাকা যে প্রিন্টিং প্রেস আছে সেটা কোথায় অবস্থিত? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। টাকা জ্যোতি আক্তার দিচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানিস ফাতেমা মৌলি, ফারিয়া, অনেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ফাবিয়া জান্নাত লুবা বলছে মতিঝিল, এর সদর দপ্তর মতিঝিলে। বাট আমরা এখন কি পড়বো? আমরা পড়বো ভাইয়া টাকাটা কোথায় ছাপাই। আমরা যে টাকাগুলো দেখি, এই যে টাকাগুলো বাংলাদেশে কয়টা টাকা আছে সেটাও আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের টোটাল কয়টা টাকা আছে বলো তো ভাইয়া? বাংলাদেশে এখন 10 প্রকারের টাকা আছে, 10 প্রকার, বুঝছো? 10 প্রকার কি কি আছে একটু চিন্তা করো। 1 টাকা, 2 টাকা, তারপর আছে কত? 5 টাকা, 10, 20, 50, তাই না? এরপর আছে 100, তারপর আছে কত? 200, 500 এবং কত আছে? 1000। এই টোটাল হচ্ছে আমাদের টাকা, তাই না? এর মধ্যে এই যে 1, 2 এবং 5 এটাকে বলা হয় সরকারি মুদ্রা। কি বলা হয়? সরকারি মুদ্রা, মনে রেখো। এই দুইটাতে আমাদের অর্থ সচিবের স্বাক্ষর থাকে, সরকারি মুদ্রা। বাকি যেগুলো আছে এইগুলাতে আর গভর্নরের, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। তাহলে যদি তোমাকে কোশ্চেন করে ভাইয়া যে বাংলাদেশের সরকারি মুদ্রা আছে কয়টি? বাংলাদেশের সরকারি মুদ্রা 3টি। কি কি? 1, 2, 3, 1, 2, 5, 1, 2, 5। আর বাংলাদেশের বাকি যে মুদ্রাগুলো আছে 10, 20, 50, 100, 200, 500, 1000, এগুলো সব কি হবে? এগুলো বেসরকারি মুদ্রা হবে। দ্যাটস মিনস বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকবে। দেখো বাংলাদেশের টাকা প্রিন্টিং প্রেস এটা কিন্তু মতিঝিলে না, তোমরা ভুল উত্তর দিচ্ছ। এটা হচ্ছে গাজীপুর। এটা কোথায়? গাজীপুরে অবস্থিত। গাজীপুর, বুঝছো? এটা একটু মনে রেখো, গাজীপুরে অবস্থিত। ওকে, এটা কিন্তু গাজীপুরে, জেলা হিসেবে গাজীপুরে অবস্থিত। মতিঝিল না, এটা কিসে হবে? গাজীপুরে হবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা ভাইয়া? বুঝতে পারছো কিনা? তাহলে আমি টাকা সম্পর্কে যেটা বললাম, বাংলাদেশ ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের থেকে গেলাম কোথায়? টাকা কোথায় ছাপায়? গাজীপুরে। বাংলাদেশের টোটাল মুদ্রা আছে 10টি। এর মধ্যে কি কি আছে? 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000। এর মধ্যে 1, 2 আর 5 হচ্ছে কি? আমাদের সরকারি মুদ্রা। বাকিগুলো সব কি ভাইয়া? আমাদের বেসরকারি। মানে কি সরকারি মুদ্রা না, তার মানে কি বেসরকারি মুদ্রা। আর এখানে সিগনেচার থাকবে কার? 1, 2, 5 এ। এখানে থাকবে আছে আমাদের অর্থ সচিবের। বাকিগুলাই কে থাকবে? গভর্নরের। ওকে ভাইয়া, ক্লিয়ার? চলো পরে যাই। এবার বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু হয় কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? বলো, বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ এটা চালু করছে কোন ব্যাংক? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ এটা চালু করছে কোন ব্যাংক?
বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? এখানে আছে বাংলাদেশ কি কি আছে একটু দেখে নাও। বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক, জনতা অগ্রণী, ইসলামী ব্যাংক। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ এটা চালু করছে কোন ব্যাংক? দেখি কে কে পারো ভাই একটু কমেন্ট করবা। বাংলাদেশের রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? বাংলাদেশের রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? দেখি কে কে পারো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কোন ব্যাংক? এই তো উত্তর দিচ্ছে হুমায়রা আক্তার বলছে এ মানে কি বাংলাদেশ ব্যাংক। ওকে, আর কে কাছে ভাইয়া কমেন্ট করো। রনি আক্তার বলছে এ, জ্যোতি আক্তার এ, কাঠগোলাপ এ। সো আর যারা যারা আছে একটু কমেন্ট করতে করতে থাকো, আমরা একটু দেখবো। সো আমি তোমাদেরকে একটু বলে দিই, বাংলাদেশের সর্বপ্রথম আসে আসছে সোনালী নিয়ে একটু কথা বলি। সোনালী ব্যাংক নিয়ে একটু কথা বলি। সোনালী ব্যাংক যেটা আছে এরা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এটা কি? বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক। বৃহত্তম বাণিজ্যিক যে ব্যাংক আছে তার নাম কি? সোনালী ব্যাংক। একটু সুন্দর করে লিখে নাও, বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক। ওকে, এর পাশাপাশি আরো বেশ কিছু ব্যাংক আছে। এখানে রূপালী আছে, রূপালী যে ব্যাংকটা আছে, অগ্রণী আছে, তাই না? বিভিন্ন ব্যাংক আছে। এইগুলোর মধ্যে ভাইয়া ম্যাক্সিমামের উত্তর কিন্তু ভুল হচ্ছে ভাইয়া। রেডি ক্যাশ এটা প্রথম চালু করছে কে? এটা করছে জনতা ব্যাংক। রেডি ক্যাশ চালু করছে কে? জনতা ব্যাংক। ভালো করে মনে রেখো, বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করছে কে? জনতা ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। রেডি ক্যাশ চালু করছে কে? জনতা ব্যাংক। রূপালী ব্যাংকের নাম তোমরা একটু বলে দিই। রূপালী ব্যাংক হচ্ছে যৌথ মালিকানায় কার? সরকার আর বেসরকারি, সরকার আর তার সাথে কি বেসরকারি কিছু মানুষের সাথে যৌথ মালিকানার ব্যাংকের নাম হচ্ছে রূপালী ব্যাংক। বেসরকারি মালিকানা দুইটা মিলে তৈরি হয়েছে কে? রূপালী তৈরি হয়েছে দুইটা ব্যাংক মিলে, বুঝছো কি বলছি? আর বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করছিল কোন ব্যাংক জানো? একটু বলো তো দেখি কে কে পারো। মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিং এটা চালু করছে কোন ব্যাংক জানো? মোবাইল ব্যাংকিং চালু করছে কোন ব্যাংক? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করছে কোন ব্যাংক? হ্যাঁ, সামজিদা লিজা বলছে জনতা ব্যাংক। আয়েশা সিদ্দিকা জেবা, যেগুলো ভুল করতেছে এগুলো ঠিক করতে হবে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ আজকে অনেক কিছু শিখতে পারবা, এবং সেই সাথে সাথে তোমরা অবশ্যই একটু নোট করে ফেলবা এগুলা। সো তোমরা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসটা একটু নিজের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। পালস নার্সিং ভর্তি কোচিং তোমাদের জন্য যে ক্লাসগুলো আয়োজন করেছে এই ক্লাসগুলো তোমরা কি করবা, একটু শেয়ার মেনশনের মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে জানাই দিব, যেন তারাও আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারে, তারাও যাতে উপকৃত হতে পারে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করছিল কোন ব্যাংক? মনে আছে কারোর? মনে আছে? তো দেখো তো, স্মরণ করে দেখো তো আমি কখনো বলছি কিনা। যারা আমাদের পুরনো শিক্ষার্থী আছো তোমাদের জানার কথা, আমি বারবার তোমাদের এইগুলো পড়াইছি। ওকে, সো একটু বলে দি ভাইয়া, মোবাইল ব্যাংকিং চালু করছে কোন ব্যাংক? মোবাইল ব্যাংকিং চালু করছে ডাচ বাংলা ব্যাংক। প্রথম মোবাইল ব্যাংকিং চালু করছে কে? ডাচ বাংলা ব্যাংক। মনে রেখো, প্রথম মোবাইল ব্যাংকিং চালু করছে কে? ডাচ বাংলা ব্যাংক। ঠিক আছে, এটা একটু সুন্দর করে মনে রাখবা। আর আছে একমাত্র আছে যদি বলা হয় ইসলামী শরিয়া মেনে চলে কোন ব্যাংক? ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই যে ইসলামী ব্যাংক আছে, এই ইসলামী ব্যাংক বাংলাদেশ, এর আবার দুইটা ছিল, সোশ্যাল ইসলামী ব্যাংক ছিল, আর একটা আছে SIBL সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ, আর এখন আছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের এটা মোটামুটি ইসলামী শরিয়া মতো চলে। ইসলামী শরিয়া যেটা আছে, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংক কি? শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে, শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। তাহলে কি কি বলছি? বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, জনতা ব্যাংক হচ্ছে আমাদের রেডি ক্যাশ চালু করছে, প্রথম বাণিজ্যিক ব্যাংকের নাম সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক সরকারি আর বেসরকারি উভয় মালিকানায় আছে, ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। ওকে ভাই, চলো পরে যাই। বাংলাদেশের কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? সেবা, কৃষি, শিল্প, কারখানা, নির্মাণ। বলো তো ভাই এটা উত্তর কি হবে? বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের যে কর্মসংস্থান, এই কর্মসংস্থান সৃষ্টি হয় কোন খাতে? বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় কোন খাতে? একটু বলো তো ভাইয়া, কোন খাতে বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়? বাংলাদেশের কোন খাতে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয় একটু বলো তো দেখি, কে কে জানো ভাইয়া? সেবা, কৃষি, শিল্প, কারখানা, নির্মাণ। বাংলাদেশের বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয় কোন খাতে? বাংলাদেশে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয় কোন খাতে? এখান থেকে আমি কিছু জিনিস তোমাদেরকে একটু বুঝাই দিব। রিসেন্টলি ভাইয়া রেমিটেন্সের নাম তো শুনছো। রেমিটেন্সের সর্বশেষ আপডেট অনুযায়ী এটা উঠানামা করে। সবচেয়ে বেশি রেমিটেন্স আছে ইউএসএ থেকে। কোন জায়গা থেকে? ইউএসএ থেকে। তারপর আছে কি? আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে সহজ বাংলা ভাষায় বলে UAE আমিরাত, যেটাকে দুবাই নামে তোমরা চিনে থাকো। দুবাই
দুবাই, আমি দুবাই যাব, সেই দুবাই। এরপরে আস্তে আস্তে সৌদি আরব থেকে, বাংলাদেশের সৌদি আরব থেকেও অনেক অর্থ বাংলাদেশে আসে, বুঝছো? তাহলে বাংলাদেশে এই হচ্ছে আমাদের রেমিটেন্সের চার্ট। তাহলে রেমিটেন্স সব থেকে বেশি আসতেছে কোন জায়গা থেকে? বাংলাদেশের রেমিটেন্স সবচাইতে বেশি আসতেছে ইউএসএ থেকে। তারপর আসে কোন জায়গা থেকে? আরব আমিরাত থেকে। এতদিন কিন্তু আরব আমিরাত ফার্স্ট ছিল, এই রিসেন্টলি ইউএসএ কিন্তু আরব আমিরাতকে ব্রেক করে দিছে। তাহলে ইউএসএ থেকে সব থেকে বেশি আসে। বাট ভাইয়া আমাদের সব থেকে মানুষ বসবাস করে বা যায়, সবচেয়ে বেশি মানুষ আছে কোথায়? সবচেয়ে বেশি কর্মসংস্থান বা বেশি মানুষ আছে কোন দেশে? সবচেয়ে বেশি মানুষ আছে সৌদি আরবে। সবচেয়ে বেশি মানুষ আছে কোন দেশে? সৌদি আরবে, বুঝছো? রেমিটেন্স বিদেশি টেহা, হ্যাঁ বিদেশি টেহা। অপু ভাইও কিন্তু টাকা পাঠায়, সেই অপু ভাই টাকা পাঠায় কোন জায়গা থেকে? ইউএ থেকে, দুবাই থেকে, ঠিক আছে? ওকে, স্বামী বিদেশ, সেই হিসেবে রেমিটেন্সে বিদেশি টাকা, বুঝছো? এখন দেখো বাংলাদেশের কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়? এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে কৃষিখাত থেকে, এখনো পর্যন্ত কৃষিখাত থেকে, এবং এটার পরিমাণ অলমোস্ট 40%, বুঝছো? শিল্প খাত থেকে সৃষ্টি হচ্ছে প্রায় 30%-এর মতো। 30% আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হয় শিল্প খাত থেকে। তাহলে আমাদের সব থেকে বেশি কর্মসংস্থান হচ্ছে কোথায়? কৃষিতে। কোথায়? কৃষিতে। একটু ভালো করে লিখে নাও। শিল্প খাতে এখন কিন্তু এখনো পর্যন্ত কৃষিখাতকে ব্রেক করতে পারেনি। আমাদের যে সেবা খাত আছে, সেবা খাত থেকে অলমোস্ট 40% মানুষের, 30% মানুষের সেবা খাত থেকে, অলমোস্ট 40% মানুষের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় সেবা থেকে। বাট কৃষিতে পরিমাণটা একটু বেশি, 41 বা 42%-এর মতো। সো সেই হিসাব করলে আমাদের সঠিক উত্তর কি হবে? তাইলে সঠিক উত্তরটা হবে হচ্ছে কোনটি বলো তো? সেটা হবে কৃষিখাত। বোঝা গেছে কি বলছি? তাহলে বাংলাদেশে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়? সেটা হবে কি বলো? একটু জোরে সোরে বলে দাও, ইনশাল্লাহ বুঝতে পারছো কিনা, এবং জোরে সোরে বলবা। এটা সঠিক উত্তর কি হবে? সেবা খাত। সেবা খাত, কৃষিখাত, শিল্প খাত, নির্মাণ খাত। উত্তর কি হবে? কৃষিখাত। কৃষিখাত কেন? কারণ 41% আমাদের আসছে সেবা খাত থেকে, অলমোস্ট আসছে 40, 39, 40 এরকম। শিল্প কারখানা থেকে 30%-এর মতো কর্মসংস্থানের সৃষ্টি হয়। বোঝা গেছে? এই হচ্ছে এখানকার রুলস। মানে অলমোস্ট ধরছি, আশেপাশে একটু কম বেশি আছে, বুঝছো? তো তাহলে সঠিক উত্তর কি হবে? কৃষিখাত। আর রেমিটেন্স সবচেয়ে বেশি পাঠাচ্ছে কোন দেশ থেকে? ইউএসএ থেকে। আপডেট থাকা লাগবে, একেবারে পরীক্ষার আগে আরো আপডেট করে দিব, ঠিক আছে? আরব আমিরাত আগে 1 নম্বরে ছিল, এখন 2 নম্বরে নেমে গেছে। সবচেয়ে বেশি মানুষ থাকে কোন দেশে? সৌদি আরবে। ক্লিয়ার? পড়া পরেরটাই যায়। বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল কিভাবে হিসাব করা হয়? বাংলাদেশের যে বাজেট আছে, এই বাজেটটা তোমরা কিভাবে হিসাব করো? হিসাব করা হয় কিভাবে বলো তো ভাইয়া? জুন থেকে জুলাই, জুলাই থেকে জুন, জানুয়ারি থেকে ডিসেম্বর, জুন। বলো এই 4টার মধ্যে সঠিক উত্তর কি হবে? খুবই সহজ প্রশ্ন, আশা করি যে তোমরা পারবা। বলো এটা সঠিক উত্তর কি হবে? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো। বাংলাদেশের আর্থিক বছর, অর্থাৎ আমাদের যে অর্থনীতি আছে, এটা কবে থেকে হিসাব করে কবে যে শেষ হয় বলো তো ভাইয়া? একটু বলো দেখি কে কে পারো। নাইমা সুলতানা বলছে, হাসি বলছে, প্রমা, আয়শা সিদ্দিকা, জুথি যুক্ত হয়েছে, আন্নিশা যুক্ত হয়েছে, মনিকা যুক্ত হয়েছে, তাসপিয়া যুক্ত হয়েছে, কাঠগোলাপ যুক্ত হয়েছে, সাম্মি আক্তার বাঁধন যুক্ত হয়েছে। তোমরা যারা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করবা। হুমায়রা আক্তার বলছে বি, সাম্মি আক্তার বাঁধন বলছে বি, হাসি বলছে খ। আর কে আছো ভাইয়া? সুমাইয়া সিমি বলছে বি, ফাবিয়া জান্নাত লুপা বলছে জুলাই থেকে জুন, জুথি আক্তার বলছে ক, তিশা আদনান বলছে খ, নাজিয়াত সুলতানা জান্নাত বলছে এ। ও আমাকে কোশ্চেন করতেছে, আমি তো বলবো না, আমি জানি, কিন্তু আমি কি বলবো? আমি বলবো না। সো তোমরা কি করবা? তোমরা উত্তর দিবা। আর তোমরা আজকের ক্লাসটা যারা যারা করতেছো অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধুদেরকে জানাই দাও, যেন তারাও আসলে যুক্ত হতে পারে। তোমরা ক্লাসটা শেয়ার করে আমাদের পরিপূর্ণ পিডিএফটা ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। তো ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট নিয়ে সেটা তোমরা আমাদের পেজে নক দিও, তাহলে তোমাদেরকে এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। দেখো বাংলাদেশের আর্থিক বছরে যত বাজেটে যা কিছু ঘোষণা সব হয় আছে জুন মাসে, বুঝছো? আর বাস্তবায়ন শুরু হয় 1 জুলাই থেকে। কোন জায়গা থেকে? জুলাই থেকে। আর শেষ হবে কবে এই বাজেটটা? 1 বছর পরে। কবে সেটা? 30 জুন পর্যন্ত চলে। 30 জুন। তাহলে কত জুন? 30 জুন। তাহলে আমাদের বাজেট শুরু হচ্ছে কবে? জুলাইয়ে, আর শেষ হচ্ছে কবে? জুনে। তাহলে সঠিক উত্তরটা কোন জায়গায়? এই যে খ নম্বরে আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? খ, জুলাই থেকে জুন। সঠিক উত্তর হবে কি? খ, জুলাই থেকে জুন।
ক্লিয়ার? বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল কিভাবে হিসাব করা হয়? জুলাই থেকে জুনে। ওকে, যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। চলো পরে যাই। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? বাংলাদেশ সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা পায় কোন জায়গা থেকে? চামড়া শিল্প, পোশাক শিল্প, মৎস্য সম্পদ আর প্রাকৃতিক গ্যাস। এই যে অপশানগুলো আছে এটা চোখ বুঝে কিন্তু উত্তর দেওয়া যায়। দেখো তো বাংলাদেশের সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোন জায়গা থেকে? বাংলাদেশের হই হই রই রই পড়ে গেছে কোন খাত নিয়ে? সেই খাত থেকে সব থেকে বেশি আমাদের বৈদেশিক মুদ্রা আসে, সেই খাতে আমরা রপ্তানি বেশি করি। সেই খাতটার নাম কি? দেখি কে কে পারো ভাই একটু বলো তো। চামড়া শিল্প, পোশাক শিল্প, মৎস্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস। এই যে চারটা অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি একটু বলো তো ভাইয়া। 6 মধ্যে বলে ফেলছে জুথি আক্তার বলছে বি বলছে, নাইমা সুলতানা মিম বলছে বি, তাসফিয়া সুলতানা মনি বলছে বি, হুমায়রা আক্তার বলছে বি, আর্নেশা বৈদ বলছে বি, হাসি বলছে বি, ফাবিয়া জান্নাত লুপা বলছে পোশাক শিল্প, তৃষা আদনান বলছে খ, আর কে আছে নাইমা সুলতানা মিম বি, সুমাইয়া সিমি বি, আর কে আছে জুথি আক্তার পোশাক শিল্প, আর কে আছে ভাই দ্রুত কমেন্ট করো। নাইমা সুলতানা মিম বি, জুথি আক্তার পোশাক শিল্প, পোশাক পোশাক পোশাক। ওকে ভাইয়া, দেখো আমাদের মনিকা নাইমা অনেকে বলছো কমেন্ট করো, থ্যাংক ইউ। দেখো আমাদের দেশে সবচেয়ে বেশি গার্মেন্টস নিয়ে একটা কথাবার্তা হয়। গার্মেন্টস নিয়ে কি কথাবার্তা হয় না? কারণ আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা কিন্তু অনেক বেশি। পৃথিবীর অন্যান্য দেশে যত বেশি টাকা লাগে এই শ্রমিক হায়ার করতে, আমাদের দেশে কিন্তু পরিমাণটা খুবই কম লাগে এবং সারা দেশে অগণিত গার্মেন্টস শিল্প আছে। এই গার্মেন্টস শিল্প কি করে? পোশাক তৈরি করে। আমাদের পোশাক শিল্প বিদেশে রপ্তানি হয়। ইনফ্যাক্ট আমাদের পোশাক মেসির আর্জেন্টিনার মতো দেশেও কিন্তু পাওয়া যায়। এই মেসিও কিন্তু পরে। তাহলে কি আমাদের পোশাক কোথায় কোথায় পাওয়া যায়? সারা পৃথিবীতে পাওয়া যায়। তাই আমাদের মধ্যে বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত কোনটি? পোশাক খাত। কি হবে? পোশাক খাত। ওকে, চলো পরে যাই। বাংলাদেশের নীল বিদ্রোহের অবসান হয় কোথায়? বাংলাদেশে নীল বিদ্রোহ হয়েছিল। এই নীল বিদ্রোহটার অবসান হয়েছিল কত সালে? কে কে জানো ভাই একটু কমেন্ট করো তো। নীল বিদ্রোহের অবসান হয়েছিল কত সালে? যে যে জানো একটু কমেন্ট করবা। বাংলাদেশে নীল বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহের অবসান হয়েছিল কত সালে একটু বলো তো। নীল বিদ্রোহ হয়েছিল, এটার অবসান হয়েছিল কত সালে? নীল বিদ্রোহ হয়েছিল। নীল বিদ্রোহটা কি আমি তোমাদের একটু বলে দিই। ব্রিটিশ সরকার যখন এই ভারত উপমহাদেশ দখল করলো তখন দেখা গেল কি ওই দেশের মানুষজন এসে বলে এই দেশের কৃষকদেরকে চাবুক মারতো, বুঝছো? চাবুক মেরা বলতো তোরা নীল চাষ করবি। এই নীল চাষ দিয়ে ওরা কি করতো? এই নীল কিনে নিয়ে যাইতো অল্প দামে, নিয়ে যায় কাপড় তৈরি করতো। কি তৈরি করতো? কাপড়, ঠিক আছে, কাপড় তৈরি করতো। তো এই যে নীল, এই নীল চাষ করতে কৃষকদের বাধ্য করতো। আর এই নীল চাষ থেকে কি হয়েছে? মীর মশাররফ হোসেন লিখছিল নীল দর্পণ নাটক লিখছিল, বুঝছো? এই যে নীল ছিল, এই নীল থেকে কি হতো? আমাদের জমির উর্বরতা নষ্ট হতো। নীল চাষ করলে কি হয়? জমির উর্বরতা নষ্ট হয়। এই সব কারণে সাধারণত হচ্ছে নদিয়া অঞ্চল, যেটা বর্তমান নাম কি কুষ্টিয়া, আমাদের এই নদিয়া কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা ফেটে উঠলো আন্দোলনে। কুষ্টিয়া অঞ্চলের মানুষজন ফেটে উঠলো আন্দোলনে। এই আন্দোলন নীল বিদ্রোহ করার আগে 1857 সালে আরেকটা আন্দোলন হয়েছিল, বলতে পারবা সেটা কি হয়েছিল? 1757 সালে হয়েছিল কি? 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। কি হয়েছিল? পলাশির যুদ্ধ, যে যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে বা তাকে কি ক্ষমতাচ্যুত করা হয়। পলাশির যুদ্ধ হয় 1757 সালে। 1857 সালে কি হয়েছিল মনে আছে তোমাদের? 1857 সালে কি হয়েছিল? 1857 সালে কি হয়েছিল মনে আছে? 1857 সালে হয়েছিল কি? কেউ কি বলতে পারবা? ওকে, সো তোমাদের মধ্যে যারা আমাদের সাথে আসলে যুক্ত আছো তোমাদের একটু বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিংয়ে এখন কিন্তু 1500 টাকা ছাড়ে মাত্র 4000 টাকায় তোমাদের কিন্তু ভর্তি চলতেছে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমদের, এবং ওদের কিন্তু ক্লাস চলতেছে রেগুলার। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক করে, আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের কিন্তু ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে গেলে এবার কিন্তু একেবারে নিউ আপডেট বই তোমাদেরকে প্রোভাইড করা হবে। যে আপডেট বইতে তুমি কি পাবা? আপডেট বইতে একেবারে নতুন নতুন সব তথ্য ইনফরমেশন থাকবে এবং আমাদের সকল শিক্ষক এবছর নির্লাস পরিশ্রম করে কাজ করতেছে, যেখানে তোমরা কিন্তু সব কিছুর আপডেট পেয়ে যাবা, বুঝছো? সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের যে পেজ আছে এবং নাম্বার আছে নাম্বারে দিয়ে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়াটা আসলে খুবই উপকৃত হবে এই কারণেই, কারণ আমি সবসময় বলি একটা গাইডলাইনের মধ্যে থেকে পড়াশোনা করলে আসলে ভালো করা যায়। যেমন আমাকে একজন বলতেছে যে, আমি জিজ্ঞেস করতেছি যে পড়াশোনার কি অবস্থা, সে বলতেছে পড়াশোনা হয় না। তো পড়াশোনা যে হয় না, তো উচিত কি ও যদি গাইডলাইনের মধ্যে থাকে তাহলে কি পড়াশোনাটা হবে, অন্তত
পক্ষে আজকে যে ক্লাস করতেছে অন্তত এটা যদি অন্তত একটু দেখে, দুই একবার দেখে, তাও মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে, বুঝছো? সো এই জন্য গাইডলাইন বা ক্লাসের দরকার আছে, বুঝছো কি বলছি? সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও আমাদের পেজে মেসেজ করো এবং আমাদের নাম্বারে ফোন দিয়ে ভর্তি হয়ে যেও, এবং তোমরা ভর্তি হয়ে যেও। ইনশাল্লাহ ভালো কিছু হবে এই বছর। ইনশাল্লাহ আমরা তোমাদের নতুনভাবে নতুন ওয়েতে তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো। দেখো 1857 সালে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল। কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ, ঠিক আছে? সিপাহী বিদ্রোহ হয়। আর নীল বিদ্রোহ হয়েছিল এর পরেই। নীল বিদ্রোহ হওয়ার পর নীল কমিশন গঠন করছিল ব্রিটিশরা, এবং নীল চাষি করা নিয়ে যে তারা যে অত্যাচার করতো সেটার অবসান ঘটে। সেটা ঘটছিল 1857 সালে। নীল কমিশন গঠনের পর তারা এই আন্দোলনটা থেমে গেছিল, যে নীল চাষিরা যে তাদেরকে যে চাবুক মারতো, বুঝছো, এরকম মোটা মোটা চাবুক মারতো, বিশ্রী একটা অবস্থা। এই অবস্থা থেকে মুক্তি হয়েছিল কে? ব্রিটিশরা যখন আমাদের জন্য নীল কমিশন গঠন করলো, তখন আমরা আসছে কি পেলাম? তখন আমরা আসছে নীল কমিশন গঠনের ফলে আমাদের নীল বিদ্রোহের অবসান হয়। সেটা সাল কত? 1862 সালে। চলো পরে যাই। এখন দেখো পালস নার্সিং ভর্তি কোচিং এর একটু দেখাই দিই যে আমরা এই বছর কিন্তু 100+ ক্লাস রাখছি, 120টি পরীক্ষা রাখছি, ফাইনাল মডেল টেস্ট, সপ্তাহে 6 দিনই ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস হবে। এবং এটা দেখা যায় যে ক্লাস শিডিউল অনুযায়ী কখনো 1.5 ঘন্টা, কখনো ডিউরেশন বেড়ে যায়। তো তোমাদের এখানে আমাদের এই বছরও কিন্তু বেশ ভালো পরিমাণ শিক্ষার্থীর সফলতা ইনশাল্লাহ আমরা তোমাদের দেখাইতে পারবো, এবং আমাদের বইগুলো কিন্তু আপডেট হচ্ছে। সো তোমরা যারা আসো ভর্তি হতে চাও, আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের পেজ আছে, পেজে যোগাযোগ করবা। ভর্তি হয়ে নিজের প্রস্তুতি থেকে ভালো করা শুরু করো। কিভাবে আরও বেশি আপডেট হওয়া যায়, কিভাবে ভালো করা যায়, এই দিকে আগায় যাও। ওকে, এবার চলে আসি। ব্রিটিশ ভারতবর্ষের শেষ ভাইসরয় কে ছিলেন? বলো ভাইয়া, এটার উত্তর কি হবে? ব্রিটিশ ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? দেখো অপশন কি কি আছে। লর্ড মাউন্টব্যাটেন, তারপর হচ্ছে লর্ড বেন্টিং, লর্ড ওয়েভেল, লর্ড কার্জন। বলো তো ভাইয়া এটার সঠিক উত্তর কি হবে? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড বেন্টিং, লর্ড ওয়েভেল, লর্ড কার্জন। একটু বলো দেখি ভাইয়া কে কে আছো। তো তার মধ্যে একটু বলে রাখি, লর্ড কার্জন এই ব্যক্তি কি করছিল? বঙ্গভঙ্গ করছিল। তোমরা মোটামুটি জানো বঙ্গভঙ্গ করার ব্যক্তিটার নাম কে? বঙ্গভঙ্গ করছিল হচ্ছে লর্ড কার্জন, ঠিক আছে? লর্ড বেন্টিং এর নাম বলতেছি, ইনি কি করছিল? লর্ড বেন্টিং করছিল সে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ আইন এটা প্রবর্তন করছিল, ঠিক আছে? এই যে কথাগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো তোমাদের আসে বারবার। এখন দেখো আমাদের যেটা আছে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়। আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। এই 47 সালের সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিল? সেই ছিল সর্বশেষ ভাইসরয়। ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে? 1947 সালে যে ভাইসরয় ছিল, সেই ছিল সর্বশেষ ভাইসরয়। এই যে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান, 14 আগস্ট কে হয়? পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়, পাকিস্তান। আর 15 আগস্টে জন্ম হয় কার? 15 আগস্ট জন্ম হয় ভারতের। 15 আগস্টে জন্ম হয় ভারতের, বুঝছো? 15 আগস্ট জন্ম হয় কার? ভারতের। আমরা ছিলাম কার ভিতরে? পাকিস্তানের ভিতরে। আমরা ছিলাম কার ভিতরে? পাকিস্তানের ভিতরে। তো ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয়ের নাম কি? ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয়ের নাম হচ্ছে, এটা অনেকে বলছো, একটু কমেন্টগুলো একটু দেখে নিই। কমেন্টগুলোর মধ্যে প্রথম যেটা আছে, তিথি আক্তার বলছে এ, জুতি আক্তার ক, মিম আক্তার ক, সুমাইয়া সিমি বলছে ক, রনি আক্তার এ, প্রমা রয় বলছে এ, সুমাইয়া সিমি ক, নাজিয়া সুলতানা জান্নাত বলছে ক, জুতি আক্তার বলছে লর্ড মাউন্টব্যাটেন, আনিশা বৈদ, তাসফিয়া সুলতানা মনি, ফাবিয়া জান্নাত লোপা, জুতি আক্তার কাঠগোলাপ এ। তাহলে মোটামুটি সবাই মোটামুটি পারছো। এটার সঠিক উত্তর হবে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ব্যাট দিয়ে খেলছিল, ঠিক আছে? সে কি করছিল? র্যাডক্লিফ। স্যার র্যাডক্লিফকে একজন আইনজীবী, সেই র্যাডক্লিফকে ভাও করছিল যে ভারতবর্ষের এইটা ম্যাপটা আপনি বানাই দেন। র্যাডক্লিফ সাধারণত হচ্ছে ক্লিপ, সেই তো আমাদের দেশের না। এই র্যাডক্লিফ যখন এই ভারতবর্ষে আসে সে খুব সমস্যায় পড়ে যায়, বুঝছো? ভাগ করতে যে এই ভারতে যে বিভিন্ন উল্টোপাল্টা ভাগ করে, তো তিনি বলে গেছিলেন যে এই অঞ্চলের মানুষজন আজকেও কালকেও আমাকে গালাগালি দিবে, কারণ কি সে খুবই কম সময় পাইছিল, এবং আজকে কিন্তু সবাই গালাগালি দেয়। এই জন্য ভারত আর পাকিস্তানের যে সীমানা প্লাস ভারত আর বাংলাদেশের যে সীমানা, এই দুইটাকে বলা হয় কি? র্যাডক্লিফ লাইন। কি বলা হয়? র্যাডক্লিফ লাইন, ঠিক আছে? এই দুইটাকেই বলা হয় র্যাডক্লিফ লাইন।
রেড ক্লিপ লাইন বলা হয়, ঠিক আছে? এটা একটু মনে রেখো, ঠিক আছে? ভালোভাবে ভালো মনে রেখো, রেড ক্লিপ লাইন। ভারত আর পাকিস্তান আর কি বলছি, ভারত আর বাংলাদেশ, এই দুইটার সীমানাকে কি বলা হয়? রেড ক্লিপ লাইন। ওকে, একটু সুন্দর করে মনে রেখো। এই দায়িত্ব দিছিল কে? লর্ড মাউন্টব্যাটেন। সাবিকুন নাহার আমাদের স্টুডেন্ট, ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে, নিজের কলেজে নিজের স্টুডেন্ট জুনিয়র হিসেবে এসেছে। পালস নার্সিংয়ে থেকে ফ্রি ক্লাস, এমনকি ভাইয়াদের গাইডলাইনও ভালো। নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব, তাই তোমরা দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও। তো আমাদের আসলে এখানে আসলে আমাদের বলার কিছু নাই, তোমরা আমাদের আসলে জাজমেন্টের যে জায়গাটা, সেটা আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট আছে তাদের যে রিভিউ আছে সেখান থেকে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তো চলো পরবর্তীতে যায়। 10 নম্বর, সতীদাহ প্রথা আইন পাশ করেন কে? বলো, সতীদাহ প্রথা আইন এটা পাশ করেন কে? সতীদাহ প্রথা আইন এটা পাশ করেন কে? 3টা ঘটনার একটা সাক্ষী আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্ত এই একটা জিনিস। এরপর আছে সতীদাহ প্রথা, আর একটা আছে বিধবা বিবাহ আইন। এই আছে 3টা জিনিস। এই 3টা জিনিস আমি তোমাদেরকে একটু বোঝাবো। এই 3টা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে। এই 3টা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে। ওকে, সো দেখো, যারা যারা আসো যুক্ত, তোমরা অবশ্যই একটু জানতে হবে এটা। সো তোমরা সবাই অবশ্যই একটু যুক্ত থাকবা শেষ পর্যন্ত, বন্ধু বান্ধবদেরকে সাথে একটু শেয়ার করে দিও ক্লাসটা, এবং অবশ্যই ভালোবাসা রিয়াক লাভ রিয়াক দিয়ে আমাদের সাথে যুক্ত থেকো। ওকে, হুমায়রা আক্তার বলছে বি, সুমাইয়া সিমি বলছে ডি, মিম আক্তার বলছে গ, সুমাইয়া সিমি, রিমি, রনি, প্রমা রয়, সবাই মোটামুটি উত্তর দিচ্ছ। তো আমি একটু বলা শুরু করি। চিরস্থায়ী বন্দোবস্ত এটা দেওয়া হয়েছিল 1793 সালে। কত সালে? 1793 সালে। এটা করছিল কে? লর্ড কর্নওয়ালিস। এবং সাহায্য কে করছিল? সাহায্যকারীর নাম ছিল হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিল হচ্ছে সাহায্যকারী, বুঝছো? সে কিন্তু করে নাই, সে কি করছে? সাহায্য করছে। বিষয়টা হচ্ছে ব্রিটিশ সাথে ইংরেজিতে কথা বলে। কিসে কথা বলতো? ইংলিশে কথা বলতো। এখন ইংলিশ তো তাদেরকে বুঝাইতে হবে যে দেখেন এই জিনিসটা খারাপ, আপনি এই কাজটা করেন। তাইলে তাকে বোঝানো দরকার। তাহলে বুঝাতে পারবে কে? যারা ইংলিশ জানে। এরকম ইংলিশ জানা মানুষ ওই সময় হাতে গোনা 2-4-5 জন ছিল। তার মধ্যে একজন ছিল হচ্ছে রাজা রামমোহন রায়। এই রামমোহন রায় যে লর্ড কর্নওয়ালিসকে বুঝাইছে যে দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত, এটা প্রস্তাবটা পাস করে দেন, এটা হলে আমাদের এই উপকার হবে, এই খারাপ হবে। তখন সে চিন্তা করছে লর্ড কর্নওয়ালিস যে না, এটা তো আমি করতে পারি, এটা তো আসলে সমস্যা নাই, এটা তো আমাদের জন্যই ভালো, মানুষজন আমাদের পরে সন্তুষ্ট হবে। তখন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত এটা প্রবর্তন করেন। সতীদাহ প্রথা এটা হয়েছিল 1829 সালে, বুঝছো? এটা কে করছিল? এটা করছিল লর্ড বেন্টিং, বুঝছো? এটা সঠিক উত্তর হবে লর্ড বেন্টিং। এটাতেও কে করছে? সাহায্যকারী কে ছিল বা এই বোঝানোর কাজ কে করছিল? রাজা রামমোহন রায়। কে করছিল? রাজা রামমোহন রায়, ঠিক আছে? মনে রেখো, রামমোহন রায়। ওকে, বোঝা গেছে কি বলছি? যে তিনি যে বলতেছে যে দেখেন আমাদের এখানে দেখা যায় কি একজন মানুষ মারা গেলে তার যে বউটাও থাকে, বউরে সহ পুড়াই ফেলা হয়। এটা তো খুবই খারাপ, অমানবিকতা, হিউম্যানিটির বাইরে। চলেন আমরা এটা পরিবর্তন করি। তখন তাতে সাড়া দিছে কে? লর্ড বেন্টিং, যে না, এটা আসলে অমানবিকতা, এখনই চেঞ্জ করতে হবে। সে চেঞ্জ করছে। বিধবা বিবাহ আইন এটা সাধারণত আছে 1853, কোথাও কোথাও 55 লেখা আছে। তো 1855-53 যেটাই বলো, এখানে মূলত করছিল কে? লর্ড ডালহৌসি করছিল। এটা করছিল কে? লর্ড ডালহৌসি, মনে রাখবা, লর্ড ডালহৌসি করছিল। আর এটাতে সহযোগিতা করছিল কে? লর্ড ডালহৌসি করছিল। আর এটাতে সহযোগিতা করছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে বিধবা বিবাহ আইন এটা পাশ করাতে বুঝাইছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। করছিল কে? লর্ড ডালহৌসি। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিল। যখন সতীদাহ প্রথাটা রদ হয়ে গেল, তখন অনগণিত মানুষের বা মেয়েদের স্বামী মারা গেছে, এখন সেগুলাকে আর বিয়ে হচ্ছে না। এখন তাদেরকে খুব ঘৃণার চোখে দেখা হতো। এই ঘৃণার থেকে বের করে নিয়ে আসার কাজ করছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কি করছিলেন? বিধবা বিবাহ আইন পাশ করছিলেন। কার মাধ্যমে? লর্ড ডালহৌসি করছিল। মেইনলি করছিল কে? লর্ড ডালহৌসি। সহযোগিতা করছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে থাকবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলো পরে যাই।
বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? বলো। বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ আমি তোমাদেরকে একটু আগেই বললাম, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে এবং বঙ্গভঙ্গ করছিল কে? কার্জন। ঠিক আছে, কে করছিল? কার্জন। এখন আমাদেরকে বলতে হবে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত হয়েছিল কত সালে? আইন পাশ করেন কে? বঙ্গভঙ্গ যে রহিত করছিল, এটা করছিল কে? রহিত হয়েছিল কবে? 1911 সালে। কে করছিল জানো? এটা কে করছিল? কে কে জানো ভাই? একটু কমেন্ট করে জানাই দাও তো, একটু কমেন্ট করে জানাই দাও কে করছিল? বঙ্গভঙ্গ রহিত করছিল কে? বঙ্গভঙ্গ রহিত করছিল কে? কে কে জানো ভাই? একটু কমেন্ট করে জানাই দিবা। বঙ্গভঙ্গ রহিত করছিল কে? বঙ্গভঙ্গ রহিত এই কাজটা করছিল কে? কে কে জানো ভাইয়া? একটু কমেন্ট করো তো। লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিস, লর্ড ক্যানিং। বলো। লর্ড ক্যানিং। ওকে, তিথি আক্তার বলছে ডি। আর কে কেছো ভাই? একটু কমেন্ট করো। যারা যারা ভুল করবা শিখে নিবা, আজকে থেকে শিখে নিবা ইনশাল্লাহ, সামনে যাতে আর কখনো ভুল না হয়। কারণ এই জিনিসগুলো বারবার তোমাদের সামনে আমি আলোচনা করি এবং এইগুলাই তোমাদের আসে এবং পরীক্ষার সময় যে দেখা যায় তোমরা শুনছো কিন্তু মাথায় আসতেছে, পেটে আসতেছে, পেটে আসতেছে, মাথায় আসতেছে না, পেটে আসতেছে, মাথায় আসতেছে না। ঠিক আছে, এই যে সমস্যাটা পেট থেকে মাথায় তোমাকে নিতে হবে। শুধু পেটের মধ্যে রাখলেই কি কাজ হবে? না, হবে না। তোমাকে কিসে নিতে হবে? মাথায় নিতে হবে। ওকে, সবাই মোটামুটি আসছে কি ডি 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 ডি। তো সবার একটা কথা, একটা গল্প বলি। আমার বাবা এই গল্পটা বলে। একজন গেছে আসছে বিয়ে করতে, ঠিক আছে, এখন বিয়ে করে নিয়ে গেছে, বাসর ঘরে গেছে, যাওয়ার পরে মানে বলতেছে যে তুমি কি করো, তোমার পেশা কি? আসলে মেয়ে তো আসলে আগে তো আর মেয়েরা আগের থেকে কথা বলে না, তো বলতেছে আমি ঘুতু কুড়ুতম। ঠিক আছে, আমি ঘুতু কুড়ুতম মানে কি জানো? সে আসছে মাঠে মাঠে ঘুরে গোবর কুড়াইতো। ঠিক আছে, গোবর কুড়াইতো, গোবর কুড়াইতো। ঠিক একইভাবে জামাই করছে যে আমিও তো ঘুতু কুড়ুতম, মানে কি তুমিও ঘুতু কুড়ুতম, আমিও ঘুতু কুড়ুতম, তুমিও গোবর খুঁড়তাম, আমিও গোবর খুঁড়তাম। তো তোমাদের অবস্থা হচ্ছে যে একজন এ দিলে সে সব এ, একজন ডি দিলে সে সব ডি। বুঝছো, বাইরের কোনো কথাবার্তা নাই। বুঝছো কি বলছি? দেখো, এই বঙ্গভঙ্গ রদ করার যে কাজটা কয়েকজন বলছে, আরিফা বলছে সি, থ্যাংক ইউ। আর্নিশা বৈদ্য গোয়া বলছে, রনি, তারপরে মিম, কাঠগোলাপ, যারা যারা যুক্ত আছো একটু বলে দিই। হাসি বলছে সি। 1911 সালে লর্ড বেন্টিং যখন আসছে কার্জন বঙ্গভঙ্গটা করলো, তখন আমাদের এই যে পূর্ব বাংলা এখানকার মানুষজন খুব খুশি হয়েছে। কারণ কি, তখন মূলত আসলে বাংলায় পূর্ব বাংলা, বিহার আর উড়িষ্যা নিয়ে আসছে তোমার কি হয়েছে, এই পাঁচটা হয়েছে, আর ওইদিকে হয়েছে কলকাতা। এখন যেহেতু আমাদের আসছে ডেজিগনেশনের জায়গা কি ঢাকাকে কেন্দ্র করে উন্নতি হচ্ছে, তখন আমরা চিন্তা করলাম 1911 সালে কে? লর্ড বেন্টিং। আমাদের এখানে আছে লর্ড কার্জিস, কে? লর্ড হার্ডিস এই বঙ্গভঙ্গ রদ করে। কেন? চাপে পড়ে। কলকাতার যারা আছে শীর্ষস্থানের লোকজন ছিল, শিক্ষিত মানুষজন ছিল, তারা চাপ দিতে থাকলো যে এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। এই জন্য লর্ড হার্ডিস কি করলো? বন্ধ করে দিল। আমাদের এই এলাকার মানুষজনের মন জয় করার জন্য সে কি করলো? ওই যে কুষ্টিয়া আর পাবনার মাঝখানে একটা লোহার ব্রিজ আছে না, জানো তো নাকি? কুষ্টিয়া আর পাবনার মাঝখানে একটা লোহা ব্রিজ ছিল, যেটাকে বলা হয় হার্ডিস ব্রিজ, একেবারে লোহা দিয়ে তৈরি। হার্ডিস ব্রিজ বানাই দিল। কুষ্টিয়ার পাবনার মাঝখানে একটা লোহার ব্রিজ আছে, সেটা কি? হার্ডিস ব্রিজ। সেটা বানাই দিল কে? এই লর্ড হার্ডিস। বুঝছো, আমাদের এই অঞ্চলে মানুষের মধ্যে যে অসন্তোষ, সেটাকে দমন করার জন্য। এতদিন পর্যন্ত হার্ডিস ব্রিজ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ, হার্ডিস ব্রিজ সর্ববৃহৎ রেল সেতু ছিল, বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু ছিল। বাট বর্তমানে এটা কিন্তু আর নাই। এখন হয়ে গেছে কে? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতু। আগে যমুনা যে বর্তমান সেতু আছে তার পাশে একটা সুন্দর রেল সেতু হয়েছে। এই রেল সেতু আছে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু। বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রেল সেতুর নাম হচ্ছে কি? যমুনা রেল সেতু। এই যে লর্ড হার্ডিস করছিল, এখন লর্ড হার্ডিস কিন্তু করে নাই, লর্ড হার্ডিস সহায়তা করছে, বুঝাইছে কাকে? লর্ড হার্ডিস বুঝাইছে আছে পঞ্চম জর্জকে। রাজা পঞ্চম জর্জ যখন সে রাজ্যাভিষেক হয়, রাজ্যাভিষেক মানে কি শপথ নেওয়ার দিন, শপথ নেওয়ার দিন কি বলছে? শপথ নেওয়ার দিন বলছে যে এই বঙ্গভঙ্গকে রদ করা হলো। বুঝছো, তাহলে বঙ্গভঙ্গ মেইনলি রদ করছে কে? রাজা পঞ্চম জর্জ। সহযোগিতা করছে কে? লর্ড হার্ডিস। লর্ড হার্ডিসের এই যে ইসের কারণে এই অঞ্চলের যে আমাদের পূর্ব বাংলার মানুষজন খুব খেপে গেল। তখন পাবনা আর আছে কুষ্টিয়ার মাঝখানে যে নদী আছে, ওইখানে একটা ব্রিজ বানাই দিল। সেই ব্রিজটার নাম কি? হার্ডিস ব্রিজ। হার্ডিস ব্রিজ। এতদিন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু ছিল হচ্ছে হার্ডিস ব্রিজ। এখন বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা রেল সেতু। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার। ওকে, এটা অনেকে ভুল করছো, ঠিক করে নাও। অনেকে ভুল করছো, ঠিক করে নাও। ওকে, এটা ভুল করছো আর জীবনের জন্য ভুল না হয়। ঠিক আছে, চলো পরে যাই। বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি?
বলো দেখি কে কে পারো। বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি? পাহাড়পুর, মহেস্থানগড়, সোনারগাঁও, ময়নামতি। বাংলাদেশের সবচাইতে পুরাতন পুরাতন যে স্থানগুলো আছে ঐতিহাসিক স্থান কোনটি? এই যে পাহাড়পুর, পাহাড়পুর আছে পাল আমলের সৃষ্টি। এটা বানাইছিল কে? ধর্মপাল। কে বানাইছিল? ধর্মপাল। বুঝছো, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল এটা তৈরি করছে। সোনারগাঁতে কি কি আছে? সোনারগাঁতে পানাম সিটি আছে, পানাম নগরী, তাই না? পানাম নগর বা পানাম সিটি। এখানে আরেকটা আছে লোকশিল্প জাদুঘর। কি আছে? লোকশিল্প জাদুঘর। এই লোকশিল্প জাদুঘর হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। লোকশিল্প জাদুঘর। এই লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে জানো? এই লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বুঝছো, ত্রিশালে বাসা জয়নুল আবেদিন, মনে রেখো। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায় জানো? শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত, তার জাদুঘর। বাট লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে ছিল? শিল্পাচার্য জয়নুল আবেদিন। ময়নামতি কোথায়? কুমিল্লাতে, তাই না? কুমিল্লাতে অবস্থিত। এবার দেখো হ্যাঁ, আমাদের যে কোশ্চেনটা আছে, বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি? দেখি কে কে উত্তর দিছো। দেখতে পাচ্ছি তিথি আক্তার দিছে বি, তুবা ইসলাম বি, আর্নিশা বৈদ খ, কাঠগোলাপ বলছে বি, সুমাইয়া সিমি বলছে বি, সুলিফা আক্তার বলছে বি, হাসি বলছে খ, তিশা আদনান বলছে খ, সুমাইয়া সিমি বি, অন্তর চন্দ্র দাস বলছে বি, ফাবিয়া জান্নাত লুপা খ, রনি আক্তার বি, জুথি আক্তার বি, প্রমারয় বি, কাঠগোলাপ বি, সুমাইয়া বলছে বি। ওকে ভাইয়া। সো তোমাদের একটু বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিং এখন কিন্তু 1500 টাকা ছাড়ে মাত্র 4000 টাকায় ভর্তি চলছে। যারা তোমরা সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমে ভর্তি হতে চাও, তোমরা দ্রুত গতিতে আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও, সেখানে ভর্তি হতে চাইলে কি করতে হবে? আমাদের পেজে মেসেজ করতে হবে, আমাদের নাম্বারে মেসেজ করে দ্রুত টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাও। এবং এইবার কিন্তু সম্পূর্ণ নতুনভাবে পালস নার্সিং ভর্তি কোচিংকে সাজানো হয়েছে, যেখানে একেবারে আপডেট শিট, আপডেট বই, যেগুলোর কাজ কিন্তু অলরেডি চলমান। আমাদের যে টিচার প্যানেল আছে তারা কাজ করতেছে, মডারেশন করা হচ্ছে, সবকিছু মিলাই ইনশাল্লাহ এবছর আমরা তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে ফেলো, ঠিক আছে? ভর্তি হয়ে যাও, ওকে? এবং নিজের কোর্সকে আরও শানিত করো, জ্ঞানকে আরও একটু মানে সামনের দিকে আগায় নাও। তো দেখো, বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থানের নাম হচ্ছে মহেস্থানগড়। কোথায় অবস্থিত জানো? কোথায় অবস্থিত মহেস্থানগড়? করতোয়া নদীর তীরে, বগুড়ায়। করতোয়া নদী আছে না, করতোয়া নদী, এই করতোয়া নদীর তীরে বগুড়ায়। কোথায়? বগুড়া। এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা খুব প্রবল। বগুড়ায় অবস্থিত মহেস্থানগড়। এর আরেকটা নাম কি? কুণ্ডনগর। আরেকটা নাম কি? কুণ্ডনগর। মন থাকবে। তাহলে আমরা কতগুলো ইনফরমেশন পড়তে পারছি, দেখছো? এই ইনফরমেশনগুলো থেকেই ঘুরাই গাড়াই সব কিছু আসে, ঠিক আছে? বগুড়া। এবং একটু বলে রাখি ভাইয়া, বর্তমানে বাংলাদেশের যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন কিন্তু 13টি। বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন 13টি। সর্বশেষ যে সিটি কর্পোরেশন সেটা কিন্তু কি বলতো? বগুড়া। সর্বশেষ যে সিটি কর্পোরেশন হয়েছে সেটা কি? বগুড়া। সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। ওকে, চলো পরে যাই। বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সন অর্থাৎ বাংলা তারিখ, এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মাঘ, এই যে আমরা হিসাব করি মাসগুলো, পৌষ, তারপরে আছে না পৌষ, তারপর ফাল্গুন, তারপর আছে চৈত্র, এই যে মাসগুলো আমরা হিসাব করি 12 মাস, এই 12 মাস যে হিসাব করি, এই বাংলা সন এটা প্রবর্তন করছে কে? এটা প্রবর্তন করছে কে? এই যে আমরা আসলে কি করি, আমরা পয়লা বৈশাখ পালন করি, তাই না? পয়লা বৈশাখ পালন করি। এটা প্রবর্তন করছে কে? একটু বলো তো ভাইয়া, এটা প্রবর্তন করছে কে? বাংলা একাডেমি, সম্রাট আকবর, শায়েস্তা খান, সম্রাট শাহজাহান। বলো কে করছে? দেখি কে কে পারো ভাই, একটু কমেন্ট করে জানাই দাও তো। তোমরা আমাদের সাথে যারা যারা যুক্ত আছো, তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, মেনশন করে দিবা। আজকের পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ক্লাসটা শেয়ার এবং মেনশন করতে হবে। আর সেই সাথে সাথে তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, অবশ্যই রিয়াক্ট দিবা। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে রিয়াক্ট দিবা, ক্লাসটা খারাপ লেগে থাকলে তাহলে অ্যাংরি রিয়াক্টের সব পরামর্শ দিবা। আমরা তোমাদের থেকে শিখতে চাই, তোমাদেরকে শিখাইতে চাই, এটা হচ্ছে আমাদের কাজ, বুঝছো? এটা হচ্ছে আমাদের কাজ। কাঠগোলাপ বলছে বি, আর্নিশা বৈদ বলছে খ, সুমাইয়া সিমি বলছে বি, প্রমা রয় বলছে এ, তিশা আদনান বলছে খ, সুমাইয়া বলছে খ, হাসি মহেস্তান ঘুরে আসছে, ওকে। সুমাইয়া সিমি বি, আরিফা আক্তার নিশাদ বলছে বি, শলিফা আক্তার বলছে বি, জুথি আক্তার খ, নাজিয়াত সুলতানা জান্নাত বলছে সম্রাট আকবর, রনি আক্তার বি, জুথি আক্তার সম্রাট আকবর, অর্পিসা বা কাঠগোলাপ বি, ওকে থ্যাংক ইউ।
যারা যারা উত্তর দিচ্ছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা সঠিক উত্তর হচ্ছে কি সম্রাট আকবর। শায়েস্তা খানের সময় কি পাওয়া যাইতো? টাকায় 8 মণ ধান পাওয়া যাইতো, মানে চাল পাওয়া যাইতো। সম্রাট শাহজাহান কে করছিল? মমতাজের প্রেমে হাবুডুবু খাইছিল, খাই কি করছিল? তাজমহল বানাইছিল। কে বানাইছিল? সম্রাট শাহজাহান। তাকে কি বলা হয়? তাকে বলা হয় সম্রাটদের আছে কি বিভিন্ন ধরনের যে স্থাপত্য শিল্পীদের অন্যতম একটা নিদর্শন করছে কে? এই সম্রাট শাহজাহান। কার প্রেমে পাগল হয়ে? মমতাজের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খায় বানাইছে কে? তাজমহল। আমরা এখন অনেকে প্রেমের প্রস্তাব দেয় মেয়েদেরকে, দেখবা যে তুমি আমার জীবনের থেকে অনেক বড় কিছু, বুঝছো, তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। তখন কি বলবা বলো তো? তুমি বলবা যে ঠিক আছে তুমি তোমার জীবনটা দাও। তো এই জীবনটা দিয়ে খেলাধুলা করতে হবে, বুঝছো কি বলছি? এই যে জীবন দিয়ে দিব, অমুক দিব, এগুলো আছে ভংসং কথাবার্তা, বুঝছো কি বলছি? এই জীবন দিয়ে কি কখনো কেউ কিছু করতে পারে? মানুষের কাছে তার সবচাইতে প্রিয় জিনিস কি? জীবন। যদি না খুব বিরক্ত হয়ে যায় জীবনের প্রতি, ডিপ্রেশন, এনজাইটি বা খুব মেন্টালি একটা সিক পজিশনে যদি থাকে, তাহলে অন্য কথাবার্তা। তো মমতাজের মতো ভালোবাসা, শাহজাহানের কাছে টাকা পয়সা ছিল, মমতাজের তাজমহল বানাইতে পারছে। আমার কাছে পকেটে 1 টাকাও নাই, আমি তাজমহল বানাবো কেমনে? যাই বলে এই আকাশ, এই বাতাস, এই জমিনকে সাক্ষী রেখে বলতাছি তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি তাজমহল বানাই রাখবো। এই আকাশ, এই বাতাস, এই জমিন তখন লজ্জিত হয়। তোর কাছে ভাই টাকা নাই 1 টাকা, তুই আকাশ বাতাস জমিনকে সাক্ষী রেখে যদি বলিস তাজমহল বানাবো, এই তাজমহল কি হবে? এই তাজমহল হবে না। এটা হয়ে যাবে কি ভাঙ্গা চুলা। আমার বলবে যে ভাঙ্গা চুলা, ভাঙ্গা ঘর, এই ঘর হয়ে যাবে। ওকে, আমার কাছে সহজ হিসাব, এইসব আকাশ জমিন বাতাস সাক্ষী মাক্ষী রাখতে পারতাম না, একেবারে সুন্দর করে তাজমহল টল কিচ্ছু রাখতে পারতাম না। আমার ভাঙ্গা ঘর ভাঙ্গা ওইখানে যা, এই কথা বলবে, ঠিক আছে? চলো হ্যাঁ, পরে যাই। কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? কুমিল্লার যে ময়নামতি আছে এখানে কোন নিদর্শন পাওয়া গেছে তোমরা একটু কমেন্ট করে জানাই দাও তো। কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে একটু বলো ভাইয়া, দেখি কে কে আছো ভাই, একটু কমেন্ট করবা। কুমিল্লার ময়নামতিতে কি কি পাওয়া গেছে একটু বলো তো ভাইয়া, দেখি। মৌর্য, পুণ্ড, আর্য, বলো তো কি পাওয়া গেছে এখানে? কুমিল্লার ময়নামতিতে কি পাওয়া গেছে একটু দেখি কে কে পাচ্ছ ভাই, একটু কমেন্ট করে জানাই দাও তো। কুমিল্লার ময়নামতিতে কি কি পাওয়া গেছে একটু বলো তো ভাইয়া। বৌদ্ধবিহার, মৌর্য, পুণ্ড, আর্য, একটু বলো তো কি কি পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে? কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? বৌদ্ধবিহার, মৌর্য, পুণ্ড, আর্য। কে কে আছো ভাই একটু কমেন্ট করবা। মৌর্য, পুণ্ড কোনটা পাওয়া গেছে বলো তো, একটু কমেন্ট করে জানাই দাও তো ভাইয়া। কুমিল্লার ময়নামতিতে কি পাওয়া গেছে? ওকে, অন্তরচন্দ্র সুমাইয়া সিমি বলছে এ, অন্তরচন্দ্র দাস বলছে এ, ফাবিয়া জান্নাত লুপা রাইট, তাসফিয়া সুলতানা মনি বলছে এ, রনি আক্তার বলছে এ, নাইমা সুলতানা মিম এ, মেঘলা দে বলছে ক, তুবা ইসলাম বলছে এ। আর কে কেছো ভাইয়া এতক্ষণ সুলতানা মিম কমেন্ট করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি ভাইয়া, এটার উত্তর দাও সবাই, দ্রুত উত্তর দিয়ে দাও। বৌদ্ধবিহার, মৌর্য, পুণ্ড, আর্য, কে কে কি পাওয়া যায় এখানে আসলে? তো কুমিল্লার যেটা আছে এটা হচ্ছে 7ম শতাব্দীর একটা নিদর্শন, 7ম শতাব্দী, ঠিক আছে, শতাব্দীর একটা নিদর্শন, অর্থাৎ 700 সালের দিকে শতাব্দীর একটা নিদর্শন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু বিহার আছে, আনন্দ বিহার আছে, শালবন বিহার আছে। এই ময়নামতির আর একটা নাম হচ্ছে রোহিতগিরি, এর আরেকটা নাম কি? রোহিতগিরি। তো আমাকে কোশ্চেনটা হচ্ছে ভাইয়া কোন প্রাচীন সভ্যতা পাওয়া গেছে? তো দেখো এইখানে হিউয়েন সাং, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কিন্তু এখানে আসছিল। হিউয়েন সাং কে আসছিল? হিউয়েন সাং, মনে রেখো হিউয়েন সাং আসছিল। এখন যদিও এখানে তেমন কিছু পাওয়া যায় না, মাটিতে খুঁজে কিছু পাওয়া গেছে, তার থেকে আমি বুঝছি এখানে কি পাওয়া যায়? বৌদ্ধবিহার পাওয়া যায়। এখানে কে আসছিল? হিউয়েন সাং আসছিল। লোহিতগিরি বলা হয়, ঠিক আছে, লোহিতগিরি। ওকে, রোহিতগিরি, লোহিত না, রোহিতগিরি, বোঝা গেছে? তাহলে বৌদ্ধবিহারের নিদর্শন পাওয়া গেছে কোথায়? কুমিল্লার ময়নামতিতে। চলো পরের কোশ্চেনটা দেখি। তো আমি আবারও বলি, পালস নার্সিং ভর্তি কোচিং দেখতে পাচ্ছ যে জাতীয় মেধা এবছর কিন্তু আমাদের 12তম হয়েছে।
হয়েছে সে কে, আজিজা আক্তার সুলতানা। সে বর্তমানে ঢাকা নার্সিং কলেজে 12তম হয়েছে, আমাদের পালস নার্সিং ভর্তি কোচিংয়ের স্টুডেন্ট। তো তাকে আমরা অবশ্যই শুভকামনা জানাই। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের সামনের বছর এই জায়গাটায় তুমি যদি নিজের ছবিটাকে রাখতে চাও, জায়গায় যেতে চাও, এরা আমাদের কাছে পড়েই পেয়েছে। তো সামনের বছর ইনশাল্লাহ যদি তোমরা পাইতে চাও তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের যে অফলাইন এবং অনলাইন ব্যাচ আছে সেখানে ভর্তি হতে হবে। অনলাইন ব্যাচে 1500 টাকা ছাড়ে মাত্র 5000 টাকায়, 4000 টাকা 5500 টাকা কোর্স ফি, সেখান থেকে 4000 টাকায় ভর্তি চলতেছে। ভর্তি হইলে কী পাবা, ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারির জন্য যে স্পেশাল গাইড তৈরি করা হচ্ছে সেই গাইড পাবা, একদম আপডেট নিউ ভার্সনের বই তৈরি করা হচ্ছে, ক্লাস পাবা অগণিত। এই সব কিছুর মিলাই তোমাদেরকে আমরা গড়ে তুলবো। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্তেছো, এই নাম্বারটায় যোগাযোগ করে আমাদের পেজে মেসেজ দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও এবং ক্লাস শুরু করে দাও, প্রস্তুতি শুরু করে দাও। ভালো কিছু হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখি। এবছর ইনশাল্লাহ নতুনভাবে নতুন ওয়েতে আমরা আরও নতুন কিছু ইনশাল্লাহ তোমাদেরকে দিতে পারবো এবং সামনের বছর এরকম হাজার হাজার স্টুডেন্ট, আমরা হাজার হাজার স্টুডেন্টকে ইনশাল্লাহ প্রতি বছরই চান্স পাই। ইনশাল্লাহ সামনের বছরও তোমরা বিজয়ের হাসি ইনশাল্লাহ হাসতে পারবা, সেই প্রত্যাশায় রাখি। পরের কোশ্চেনটা আমরা সলভ করি। শেষ মোগল সম্রাট কে ছিলেন বলো? বাবর, বাহাদুর শাহ, আওরঙ্গজেব, শাহজাহান। শেষ মোগল সম্রাট কে ছিলেন? বাবর ছিলেন, বাহাদুর শাহ ছিলেন, আওরঙ্গজেব ছিলেন, শাহজাহান ছিলেন। বলো তো কে ছিল শেষ বাংলার যে শেষ, ভারতবর্ষের শেষ নবাব বা মোগল সম্রাট কে ছিলেন? সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন বলো? মোগল সম্রাট কে ছিলেন? মোগল সম্রাট কে ছিলেন বলো? সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন? দেখি কে কে আছো ভাই, একটু কমেন্ট করো। আর শেষ পর্যন্ত থাকতে হবে অবশ্যই। ক্লাসটা শেয়ার মেনশন করে বন্ধুদেরকে একটু জানাই দিও যাতে তারাও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারে। তিশা আদনান বলছে খ, কাঠগোলাপ বলছে বি, ফাবিয়া জান্নাত লুপা বলছে, বাহাদুর শাহ, জ্যোতি আক্তার বলছে খ, আর্নিশা বৈদ বলছে খ। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো, আমি সবার একটু কমেন্ট চাচ্ছি, আশা করতেছি কমেন্ট। নাইমা সুলতানা মিম, বাহাদুর শাহ, অর্পি শাহ বি, হাসি বলছে বি, মেঘলা দে বলছে খ, জ্যোতি আক্তার বলছে বাহাদুর শাহ, ফাবিয়া জান্নাত লোবা বলছে বাহাদুর শাহ, তিতি আক্তার খ, নাইমা সুলতানা মিম, বাহাদুর শাহ জাফর। আর কে আসো ভাই একটু কমেন্ট করো দেখি, কে কে আসো যুক্ত সবাই একটু কমেন্ট করবা, শেয়ার এবং মেনশন দিয়ে দেও একটু সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে উত্তরটা দিয়ে দিই। এটার সঠিক উত্তর হবে হচ্ছে বাহাদুর শাহ। বাহাদুর শাহ 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, কি হলো? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হলে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিল বাহাদুর শাহ, কিন্তু কাজ করছিল। এবং সিপাহী বিদ্রোহের ক্ষণিকের জন্য আমাদের বাংলাদেশের যে ভারতবর্ষের যে লোকজন তারা জিতে গেছিল, তখন বাহাদুর শাহকে তারা কি করলো? মোগল সম্রাট হিসেবে ঘোষণা করলো। পরবর্তীতে ইংরেজরা কিন্তু কয়েকদিনের মধ্যে ইংরেজরা আবার দখল নিল। এই দখল নেওয়ার পরে যেটি আছে, মনে করো যে প্রধানমন্ত্রী হতে চাইছে, তারা কি আর রাখবে? তারা আর রাখে না। তাকে কোথায় পাঠায় দেয়? রেঙ্গুনে নির্বাসনে পাঠায় দেয়। এই যে রেঙ্গুনে পাঠায় দিল, তখন থেকে আসলে আমাদের মোগলরা এতদিন তাও একটা ভূমিকা পাতো বা একটা সমাদর পাইতো। রেঙ্গুনে পাঠাই দেওয়ার পর থেকে আর বাহাদুর শাহ জাফর বলো, তাদের কোনো বংশধরের আর কোনো উপকার হয়নি। তাই সঠিক উত্তর হবে সর্বশেষ বাদশাহ কে ছিল বা সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ। সর্বশেষ কে ছিলেন? বাহাদুর শাহ। ওকে, চলো পরেরটা দেখি। হিরোশিমায় নিক্ষিপ্ত করা প্রথম আণবিক বোমার নাম কি ছিল? হিরোশিমায় যে বোম নিক্ষেপ করছিল তোমরা জানো, 1945 সালে 1945 সালে আমেরিকা, ইউএসএ জাপানের উপর বোমা নিক্ষেপ করে। এই যে জাপান আমরা দেখি, এই জাপানের উপর বোমা নিক্ষেপ করে। তো এখানে দুইটা, হিরোশিমাতে একটা করছিল আর নাগাসাকিতে একটা করছিল, তাই না? মনে আছে? হিরোশিমায় করছিল হচ্ছে 6 আগস্ট, হিরোশিমায় করছিল কি 6 আগস্ট, আর নাগাসাকিতে করছিল 9 আগস্ট। এই যে দুইটা বোমা তারা নিক্ষেপ করছিল, এখনো পর্যন্ত তার আজকে একটা ভিডিও দেখতেছিলাম, এখনো পর্যন্ত ওই সময় যারা মারা গেছিল তাদের দেহবাশেষ, হাড়গোড় এবং সেই সাথে সাথে সব কিছু পাওয়া যায়, এখনো মাটি খুললে পাওয়া যায়। ইনফ্যাক্ট ওই সময় যে রেডিয়েশন, এই রেডিয়েশনের প্রভাব এখনো কিন্তু আমাদের জাপানে কিন্তু আছে, এখনো পর্যন্ত কি জাপানে আছে। এখন বলো ভাইয়া, এটার উত্তর কি হবে? কে কে আসো একটু কমেন্ট করে জানাই দাও তো, এটার উত্তর কি হবে দেখি। লিটল বয়
তিশা আদনান বলছে ক, আনিশা বৈদ বলছে ক, জ্যোতি আক্তার 6 আগস্ট, নাইমা সুলতানা মিম বলছে ক, জ্যোতি আক্তার বলছে লিটল বয়। থ্যাংক ইউ যারা যারা উত্তর দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া সিমি 9 আগস্ট, নাগাসাকি, হ্যাঁ। চাঁদনি ইসলাম বলছে ক। সো একটু বলে দিই ভাইয়া, এটা সঠিক উত্তর হবে হচ্ছে লিটল বয়। কি হবে? লিটল বয়। আর 9 আগস্ট যেটা ফেলা হয় সেটা হবে কি ফ্যাট ম্যান। কি হবে? ফ্যাট ম্যান। ওকে, একটু মনে রেখো এটা। নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল সেটা হবে কি, সেটা হবে হচ্ছে কি হবে সেটা, সেটা হবে ফ্যাট ম্যান। আর হিরোশিমায় যেটা ফেলা হয় সেটা কি হবে? লিটল বয়। সেটা কি হবে? লিটল বয়। ওকে, তো সবাই এটা একটু সুন্দর করে মনে রাখবো। তাহলে সঠিক উত্তর কি হবে? এ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওকে, এবার চলো পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখো। আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন কোন দেশের মধ্যে? আফিম যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছিল কোন কোন দেশের মধ্যে একটু বলো তো। আফিম যুদ্ধটা হয়েছিল কোন কোন দেশের মধ্যে? চীন ও যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া, চীন ও ফ্রান্স। বলো কোন কোন দেশের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল? আফিম যুদ্ধ হয়েছিল কোন কোন দেশের মধ্যে? বলো আফিম যুদ্ধ হয়েছিল কোন কোন দেশের মধ্যে? বলো আফিম যুদ্ধ কি, আমি সেটা একটু তোমাদেরকে বুঝাই দিই। আফিম যুদ্ধ হচ্ছে, আফিম কিন্তু একটা নেশা, বুঝছো? আফিম হচ্ছে কি একটা নেশা। তো যখন দেখলো চীন ও যুক্তরাজ্য, অনেকে উত্তর দিয়ে ফেলছো, আমি তাহলে নামটা ধরেই বলি, এটা সঠিক উত্তর হবে ক, চীন ও যুক্তরাজ্য। তো দেখো যখন আসছে ইউকের মানুষজন তো একসময় পৃথিবী শাসন করছে, তো তারা চীনকে, চীন বা চায়না যেটা আছে ইউকে, তো চীন থেকে কি করতো মানুষজন, চীনের মানুষজন ইউকে থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতো, ঠিক আছে? প্রোডাক্ট খালি কিনতো, বাট ইউকে কিন্তু চীন থেকে কিছু কিনতো না। তখন চীন চিন্তা করলো যে এইভাবে যদি আমরা ওদের থেকে খালি প্রোডাক্ট কিনি তাহলে কি হচ্ছে, আমাদের যত টাকা আছে, টাকা, এই টাকা সব কাদের হয়ে যাচ্ছে? এই টাকা সব আছে ইউকেতে চলে যাচ্ছে, সব কি হচ্ছে? ইউকেতে চলে যাচ্ছে। তাইলে কি অর্থনৈতিক একটা যে ব্যালেন্স, যে আমি কিছু দিলাম তুমি কিছু দাও, এই ব্যালেন্সটা থাকলো না। তখন তারা আইডেন্টিফাই করলো ইউকের মানুষজন আছে আফিম খাইতে খুব পছন্দ করে, আফিম খাইতে খুব পছন্দ করে, যেটা আবার কোথায় হয়? চীনে হয়, বুঝছো? তখন চীন কি করলো, এই আফিমের নেশা ধরালো কাকে? ইউকের মানুষজনদেরকে ভরাইলো সে আফিমের নেশা, যে আফিম ছাড়া তুমি চলতে পারবা না। এরপরে কি হচ্ছে, তারা টাকা নিচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে, আর এরা আফিম বেচে টাকা কোথায়? আবার এই টাকা আবার চীনের কাছে চলে যাচ্ছে। তাহলে অর্থনৈতিক একটা ব্যালেন্স আছে, এটাকে বলা হয় আফিম যুদ্ধ। এবং এই যুদ্ধটা শেষ পরিণত হয়েছিল 1839 সালে, যখন আছে প্রায় তোমার ওই সময় অগণিত অনেক কোটি কোটি টাকার, বুঝছো, কোটি কোটি টাকার আফিম পুরাই ফেলছিল চীন। এর মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। ওকে, এটা ছিল হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আফিম যুদ্ধ। সো তোমাদের একটু বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিং এর যে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম যে ফালস ফাইটার ব্যাচে ভর্তি চলছে, তোমরা যারা আসলে ভর্তি হতে চাও, তোমার বন্ধু বান্ধবী যারা ভর্তি হতে চায় তাদেরকে একটু ইনভাইটেড করে দিবা। আমাদের যে আছে কোর্স, সেটা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। এই বছর একেবারে সুন্দরভাবে নতুনভাবে নতুন ওয়েতে সব বই, শীট, সেই সঙ্গে সঙ্গে আমাদের পড়ানোর কন্টেন্ট সব কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবং সেই সাথে সাথে প্রতিদিন কিন্তু পিডিএফ দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে, প্রতিদিন পিডিএফ দেওয়া হচ্ছে। তো সেই শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি হতে চাও, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের যে পেজ আছে, পেজে নক করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও। নিজের প্রস্তুতিটাকে একটু গুছাই ফেলো, কারণ সামনের পরীক্ষা দেখতে দেখতে 4-5 মাস, 7-8 মাস চলে যায়। এরপরে যখন তুমি সময় আসবে তখন তুমি আর কুল কিনারা পাবা না, এখানে একটু মুখ, এখানে একটু মুখ, ইত্যাদি ইত্যাদি করতে থাকবা। দিন শেষে ফলাফল কি হবে? জিরো। সো তুমি যদি সফলতার মুখ দেখতে চাও, তোমাকে স্থির হতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমে তোমাকে সহযোগিতা করবে কে? পালস নার্সিং ভর্তি কোচিং। সো পালস নার্সিং ভর্তি কোচিংয়ে তোমরা যারা ভর্তি হতে চাও, তারা দ্রুত কিন্তু ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতেছে। সো আজকের দিনে আমরা মোটামুটি শেষ করে ফেলছি, সবাই তাহলে মোটামুটি শেষ করে ফেলছি। তো আজকে যতটুকু পড়াইছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, এবং এই পিডিএফটা তোমরা যদি চাও, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা দেখো, একেবারে সম্পূর্ণ প্রথম থেকে অর্থনীতি নিয়েও কিছু কথাবার্তা এখানে আছে। তো এই পিডিএফটা তোমরা যারা চাও, তোমরা পিডিএফটা চাইলে কি করতে হবে? ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করে যে স্ক্রিনশটটা আমাদের পেজে মেসেজ করলে তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করা হবে। সো আজকের ক্লাসটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটু জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিঅ্যাক্টদের পাশে থাকবা, ক্লাসটা শেয়ার করবা, পালস নার্সিং ভর্তি কোচিং এর সঙ্গে থাকবা। আর আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, সামনের ক্লাসগুলো যাতে পাইতে পারো।
আর যদি ক্লাসটা খারাপ লেগে থাকে তাহলে সৎ পরামর্শ দিবা, কিছু শিখতে পারছো কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে? কোনো কিছু সমস্যা থাকলে সেটা আমাদেরকে শেয়ার করবা, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ইনশাল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করার ট্রাই করব। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়েছে?